নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, রূপা। ভাই, আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান? আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকালাম। কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে, তাও এমন কোনো আলাপ না। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন। আমি বললাম হ্যাঁ, এবং ভদ্রতা করে জানতে চাইলাম, আপনি কোথায় যাচ্ছেন? ভদ্রলোক হাসি মুখে বললেন, আমি কোথাও যাচ্ছি না, আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি। ও চিটাগাং থেকে আসছে, ট্রেন 2 ঘন্টা লেট। ফিরে যেতে ইচ্ছে করছে না, বাসায় যাব আবার আসবো। ভাবলাম অপেক্ষা করি। তার সঙ্গে এইটুকু আমার আলাপ। এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে, ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তখন অবাক হতে হয় বই কি। তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি, ইন্টারেস্টিং বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারতেন। বুদ্ধিমান না হলে এই গল্প আমাকে শুনতেই হবে। দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন। পকেট থেকে পানের কৌটা বের করে পান সাজাতে সাজাতে গল্প বলতে শুরু করলেন। আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন। নিতান্তই অপরিচিত একজন মানুষ হড়বড় করে গল্প বলা শুরু করেছে, বিরক্ত হবারই কথা। কিন্তু ব্যাপারটা কি জানেন, আজ আমার জন্য একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছে করে। যদি অনুমতি দেন গল্পটা বলি। বলুন। আপনি কি পান খান? জি না। একটা খেয়ে দেখুন মিষ্টি পান, খারাপ লাগবে না। আপনি কি বিশেষ দিনের গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান? ভদ্রলোক হেসে ফেললেন, আন্তরিক ভঙ্গিতেই হাসলেন। ভদ্রলোকের বয়স 40-এর মতো হবে, অত্যন্ত সুপুরুষ। ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে। মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্যই খুব সেজে গুজে এসেছেন। প্রায় 20 বছর আগের কথা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি, পদার্থবিদ্যায়। এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু 20 বছর আগে আমাকে দেখতে রাজপুত্রের মতো ছিল। ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স। মজার ব্যাপার হলো, মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না। আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না, পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না। পুরুষদের সব জিনিস ওদের চোখে পড়ে, শুধু রূপ চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয়ের জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি। আমিও নিজে থেকে এগিয়ে যাইনি, কারণ আমার তোতলামি আছে, কথা আটকে যায়। আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম, হ্যাঁ আমি তো কোনো তোতলামি দেখছি না, আপনি তো চমৎকার কথা বলে যাচ্ছেন। বিয়ের পর আমার তোতলামি সেরে যায়। বিয়ের আগে প্রচন্ড রকম ছিল, অনেক চিকিৎসাও করেছি। মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ, পীর সাহেবের তাবিজ, কিছুই বাদ দেওয়া হয়নি। যাই হোক, গল্পে ফিরে যাই। আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার জোগাড় হলো। কি মিষ্টি চেহারা, দীর্ঘ পল্লব, ছায়াময় চোখ। সেই চোখ সব সময় হাসছে। ভাই, আপনি কখনো প্রেমে পড়েছেন? জি না। প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না। আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে গেলাম।
সারা রাত ঘুম হলো না, প্রচন্ড পানির পিপাসায় একটু পর পর গলা শুকিয়ে যায়। পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি। সপ্তাহে মাত্র 2টো সাবসিডিয়ারি ক্লাস। রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছে করে। প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো? সপ্তাহে 2টো ক্লাস মানে 50 মিনিট করে 100 মিনিট। এই 100 মিনিট চোখের পলকে শেষ হয়ে যায়। তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয়। এমনও হয়েছে যে পরপর 2 সপ্তাহ কোনো ক্লাস করলোই না। তখন আমার ইচ্ছে করতো লাফ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই। সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না, কারণ আপনি কখনো প্রেমে পড়েননি। মেয়েটার নাম তো বললেন না, তার নাম কি? তার নাম রূপা। সেই সময় অবশ্যই আমি তার নাম জানতাম না। নাম কেন, কিছুই জানতাম না। কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না। শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে আছে ম্যাথ, এবং সে একটা কালো রঙের মরিস মাইনর গাড়িতে করে আসে। গাড়ির নাম্বার ভ 8781। আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ খবর নেননি? না, খোঁজ নেইনি, কারণ আমার সব সময় ভয় হতো খোঁজ নিতে গেলেই হয়তো দেখব মেয়েটি অন্য কারোর সঙ্গে ভাব করে বসে আছে। একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন। সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে হলে এলাম, এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে জ্বর এসে গেল। আশ্চর্য তো, আশ্চর্য তো বটেই। পুরো 2 বছর আমার এইভাবেই কাটলো। পড়াশোনা মাথায় উঠল। তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম। মরিস মাইনর গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম। তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম। কি লিখেছিলাম এখন আর মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে রাজি হতেই হবে। রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো, যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন। গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তারপর কি হলো বলুন? চিঠি ডাকে পাঠিয়ে দিলেন? না, নিজেই হাতে করে নিয়ে গেলাম। ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম, এ বাড়ির একজন আপা আছেন না, ইউনিভার্সিটিতে পড়েন, তার হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল, এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, আপা বলেছেন তিনি আপনারে চেনেন না। আমি বললাম, তিনি ঠিকই বলেছেন, তবে তাকে আমি চিনি এবং সেটাই যথেষ্ট। এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম। বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড। সেই সময় মাথা আসলেই বেঠিক ছিল, লজিক নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মধ্যে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে। বিকেল 4টায় এক ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে হয়ে কঠিন গলায় বললেন, যথেষ্ট পাগলামি করা হয়েছে, এখন বাড়ি যাও। আমি তার চেয়েও কঠিন গলায় বললাম, যাব না, পুলিশে খবর দিচ্ছি, পুলিশ এসে তোমায় ধরে নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই, খবর দিন। ইউ রাস্কেল, মাতলামি করার জায়গা পাও না? গালাগালি করছেন কেন? আমি তো আপনাকে গালি দিচ্ছি না। ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভিতরে চলে গেলেন। তারপর পরই শুরু হলো বৃষ্টি, ঢালাও বর্ষণ। আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে। সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে। সারাদিন রোদে পোড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না। তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে, যা হবার হবে।
ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন, মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম। ইতিমধ্যে আমি আশেপাশের মানুষের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে ভিজছেন কেন? আমি তাদের সবাইকে বলেছি, আমাকে নিয়ে মাথা ঘামাবেন না, আমি একজন পাগল মানুষ। মেয়েটার বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে। 3টি গাড়ি তাদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। রাত 9টা বাজলো। বৃষ্টি এক মুহূর্তের জন্যও থামলো না। জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পা ছড়িয়ে বসে পড়লাম। দারোয়ান এসে আমাকে ফিস ফিস করে বলল, সাহেব পুলিশ আনতে চাইতেছেন, বড় আফা রাজি না। বড় আফা আপনার অবস্থা দেখা খুব কাঁদতাছেন, টাইট হইয়া বইসা থাকেন। আমি টাইট হয়ে বসে রইলাম। রাত 11টা বাজলো। ওদের বাড়ির বারান্দার বাতি জ্বলে উঠল। বসার ঘরের দরজা থেকে একটি মুখ বের হলো। মেয়েটি বেরিয়ে এলো। মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ। ওরা কেউ বারান্দা থেকে নামলো না। মেয়েটি একা এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম, কারণ সেই মেয়ে রূপা নয়, অন্য একটি মেয়ে। একে আমি কোনোদিন দেখিনি। মরিস মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে, হয়তো ইচ্ছা করেই দিয়েছে। মেয়েটি নরম গলায় বলল, আসুন, ভিতরে আসুন, টেবিলে খাবার দেওয়া হয়েছে। আসুন তো। আমি উঠে দাঁড়ালাম, বলতে চেষ্টা করলাম, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে। আপনি সেই মেয়ে নন, আমি অন্য একজনকে খুঁজছি। মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হলো না। এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি। জ্বরের ঘোরে আমি ঠিক মতো পা ফেলতে পারছিলাম না। মেয়েটি বলল, আপনার বোধহয় শরীর খারাপ, আপনি আমার হাত ধরে হাঁটুন, কোনো অসুবিধা নেই। বারান্দা সবাই কঠিন দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল। যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো, সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তার হাত ধরলাম। এই 20 বছর ধরেই ধরে আছি। মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করে। ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে, বলতে পারি না। তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি, গল্পটা বলি, কারণ আমি জানি এই গল্প কোনো দিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না। আচ্ছা ভাই, উঠি, আমার ট্রেন এসে গেল। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে। রেল লাইনের ঘর ঘর শব্দ উঠেছে। ট্রেন সত্যি সত্যি এসে গেল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল হুমায়ুন আহমেদের লেখা এই ছোট্ট গল্প রূপা। যদি এরকমই আরো গল্প শুনতে চান, তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে টাচ করুন। টাচ করলে খুলে যাবে হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে আরো নানা ধরনের গল্প পাবেন, সেগুলি শুনুন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।